আজকে আমাদের পঞ্চম অধ্যায় পড়ানো হবে কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম হচ্ছে রক্ত সংবহন তন্ত্র নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, সবাইকে অনলাইনে শুনতে পাচ্ছেন আমাকে? তন্ত্র বা যে অর্গানের মাধ্যমে রক্ত সারা শরীরে ডিস্ট্রিবিউশন হয়, মানে সঞ্চালন হয়, সেটাই হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। তাহলে সঞ্চালন হওয়ার জন্য একটা মাধ্যম দরকার। আমরা যদি মোটর থেকে পানি উঠাইতে চাই তাহলে পাইপের দরকার হয়। পাইপের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পানিটা স্থানান্তর হয়। আবার ঠিক এইরকম ভাবে শরীরের মধ্যে কিছু চিকন চিকন পাইপ, যার নাম হচ্ছে ভেইন এন্ড আর্টারি, দুই ভাগে বিভক্ত করা আছে। এই চিকন চিকন সরু পাইপের মাধ্যমেই, ভেইন এন্ড আর্টারির মাধ্যমে শরীর থেকে, হার্ট থেকে লাংসে, তারপরে ভেইন আর্টারির মাধ্যমে ক্যাপিলারিতে ব্লাড গুলো সঞ্চালন হয়। সবাই কি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? জিনিস লেখা হয়েছে দেখেন, এই তিনটা জিনিস বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। কার্ডিওভাস্কুলার সিস্টেম আলোচনা করতে হলে প্রথম তিনটা জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে ব্লাডকে আমরা শরীরের কোথাও কেটে গেলে যে তরল পদার্থ বের হয় সেটাই হচ্ছে ব্লাড। ব্লাড ভেসেল কোনগুলো? যেগুলোর মধ্যে দিয়ে ব্লাড আপ ডাউন করে, মানে যাতায়াত করে, সেটাকে বলা হয় ব্লাড ভেসেল। আর হার্ট হৃৎপিণ্ড, ঠিক আছে? হার্ট আমরা যেটা ব্লাড পাম্প করার কাজে ব্যবহার করা হচ্ছে সেটাকে হার্ট বলে। হার্ট হচ্ছে একটি কানেকটিভ মাসল। তাহলে রক্ত সম্পর্কে আমরা জানলাম, ব্লাড ভেসেল সম্পর্কে জানলাম, হার্ট সম্পর্কে জানলাম, ঠিক আছে? এরপরে দেখি যে ব্লাডের কিছু উপাদান আছে। ব্লাডের সংজ্ঞা কিভাবে দিছে এখানে? রক্ত এক প্রকার লাল রঙের অস্বচ্ছ তরল যোজক কলা। লাল রঙের অস্বচ্ছ, স্বচ্ছ কোনটা? কাঁচ। এই যে এখানে গ্লাস আছে, আমরা হচ্ছে চশমা লেন্স ব্যবহার করছি, এটা হচ্ছে স্বচ্ছ, মানে আলো এই এক পাশ থেকে আরেক পাশে ভেদ করে যেতে পারে, সেটাকে স্বচ্ছ বলা হয়। তাহলে রক্তের মধ্যে দিয়ে তো আলো প্রবেশ করতে পারে না, তাহলে কি ব্লাড হচ্ছে অস্বচ্ছ, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসই বুঝে বুঝে পড়লে ভালো মনে থাকে। আর রক্তের উপাদান, রক্তের মধ্যে দুই ধরনের উপাদান আছে, রক্ত রস আর একটা হচ্ছে রক্ত কণিকা, মানে ব্লাড প্লাজমা আর ব্লাড সেল। রক্ত কণিকা, কণিকার ইংরেজি সেল, ব্লাড সেল, এভাবে মনে রাখতে হবে। ব্লাড প্লাজমা বা রক্ত রস আছে 55% আর ব্লাড সেল মানে রক্ত কণিকা আছে 45%। তাহলে যদি আপনি একটা মনে রাখেন যে এখানে যদি ব্লাড সেল আমি 45% পাই, তাহলে ব্লাড প্লাজমা কতটুকু পাবো? 55%। এখানে সুন্দরভাবে বাদ দিলে হয়, কারণ আমরা চিন্তা করলাম যে 100% ব্লাড, 100% ব্লাডের মধ্যে দুইটা বিভক্ত করলাম, কোনটা কতটুকু আছে এটা মুখস্থ করতে হবে যে ব্লাড আছে কতটুকু, ব্লাড সেল আছে 45%, ব্লাড প্লাজমা আছে 55%। এবার ব্লাড প্লাজমা আর ব্লাড সেল কি সেটা আলাদাভাবে দেখি। রক্তরসের উপরিভাগে ভাসমান সাদা কিংবা হালকা হলুদা ভাব রক্তরস বা তরল দেখা যায়, তাকে রক্তরস বা প্লাজমা বলা হয়। এটা কিভাবে আরো সহজভাবে বলা যায়? যদি এখানে আমার ঘষা লাগে, এখানে মনে হয় যে কিছু হলুদ হলুদ সেরাস বের হচ্ছে, সেটাই রক্তরস, ঠিক আছে? বা ব্লাড প্লাজমা। রক্তরসের মধ্যে কিছু উপাদান আছে, সেগুলো এখানে দেওয়া, যেমন তরল উপাদান পানি। রক্তের মধ্যে বেশিরভাগ অংশই পানি, যদি আমরা বলি 90 থেকে 92% পানি। রক্তের মধ্যে পানি, কারণ পানি ছাড়া তো কোনো কিছু প্রবাহমান হবে না, তেল তরল পদার্থ শুধু পানি প্রবাহিত হয়। তাহলে শরীরের মধ্যে পানি থাকে, কারণ কি জন্য? আমরা পানি খাই, সেজন্যই পানি পাই। কঠিন উপাদানে আছে জৈব উপাদান, অজৈব উপাদান। রক্ত বিভিন্ন উপাদান থাকে, যেমন আমিষ,
খাদ্যসার, গ্যাসীয় পদার্থ, রেশন পদার্থ, প্রতিরক্ষামূলক পদার্থ, হরমোন আর যৌগ উপাদান। যৌগ যেগুলো আমরা জৈব উপায়ে পাই, যেমন খাবারের মাধ্যমে ফল, শাক, সবজি এগুলোর প্রক্রিয়াতে যেগুলো পাই সেগুলো যৌগ, যেগুলো আবার নষ্ট করা যায় সহজে। আর অজৈব উপাদান মানে রাসায়নিক উপাদান। অজৈব উপাদানের মধ্যে কোনগুলো? সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এইগুলো। এই যে সোডিয়াম, ঠিক আছে? এই যে এরকম NaCl, এটা সোডিয়াম ক্লোরাইড, মানে কি? লবণ। এই উপাদান যেভাবে গঠিত, এইগুলো সবগুলোই কি? অজৈব উপাদান। এর মধ্যে আছে অনেকগুলো, আমরা বলি যেমন বিভিন্ন প্রকারের লবণ: সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ক্লোরিন, আয়রন। আয়রনের সংকেত জানতে হবে, এটা পরবর্তীতে প্রয়োজন। আয়রনের সংকেত হচ্ছে Fe, ঠিক আছে? Fe তে আয়রন প্রকাশ পায়। জৈব উপাদান, অজৈব উপাদানগুলো জানলাম। এবার আমরা জানবো যে রক্তরসের কাজটা কি। রক্তরস জানলাম, রক্তরসের কাজ। রক্তরস খাদ্যসার শোষিত হয়ে রক্তের সাথে বিভিন্ন কোষ কলা পৌঁছে দেয়। নিষ্কাশনের জন্য কোষ থেকে বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ কিডনিতে নিয়ে যায়। শরীরের মধ্যে রক্তের মধ্যে বিভিন্ন অপরিশোধিত উপাদান থাকে, যেটা কিডনি শাসন প্রক্রিয়ায় পরিশোধন করে। তারপরে সেটা মূত্রথলি দিয়ে বাইরে প্রস্রাব পায়খানা হয়ে বের হয়ে যায়, আর বাকি অংশ আবার শরীরে রিটার্ন যায়, যে আবার আমাদের কার্য প্রক্রিয়া সম্পাদনে সাহায্য করে। সেটা এখানে বলছে। নিষ্কাশনের জন্য কোষ থেকে বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ কিডনিতে নিয়ে যায়। হরমোন, এনজাইম, লিপিড ইত্যাদি প্রভৃতি অঙ্গ প্রত্যঙ্গে বহন করে নিয়ে যায়। রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে যে আমরা বুঝি পিএইচ মানদণ্ড ঠিক রাখা। এটা পজিটিভ এবং নেগেটিভ, এটাকে ঠিক রাখে। পিএইচ এর মানটা ঠিক রাখবে। আমরা ব্লাড প্লাজমা পড়লাম, এবার রক্ত কণিকা। রক্ত কণিকা হচ্ছে রক্তে ভাসমান বিভিন্ন ধরনের কোষকে রক্ত কোষ বলা হয়, ঠিক আছে, বা রক্ত কণিকা বলা হয়। গঠন ও কাজের উপর ভিত্তি করে রক্ত কণিকায় তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর প্লাটিলেট। যদি আমরা বাংলাতে বলি, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকা, ঠিক আছে? বাংলা ইংরেজি দিয়ে মনে রাখতে হবে যেন মনে থাকে। তিনটা জিনিস লিখলাম। রেড ব্লাড সেল মানে বললাম লোহিত রক্ত কণিকা, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে RBC, WBC। আর এটা তো প্লাটিলেট, ঠিক আছে? এই তিনটা, এই ছোট ছোট ফর্মগুলোই আমরা রক্তের কণিকা যখন আমরা রক্ত টেস্ট করব, যেমন একটা রক্তের টেস্ট আছে কি সিবিসি। এই সিবিসি টেস্ট করলে দেখতে পাবো যে এই জিনিসগুলোর পরিমাণ কাউন্ট একে একে দেওয়া আছে। আচ্ছা, এবার এই তিনটার মধ্যে আমরা একটু আলোচনা করি। রেড ব্লাড সেল আমরা বললাম যে লোহিত রক্ত কণিকা, রেড মানে লাল, ঠিক আছে? তাহলে রেড ব্লাড সেল কি হবে? লাল হবে, গোলাকার এবং নিউক্লিয়াস বিহীন। রেড ব্লাড সেল বা আরবিসি তে নিউক্লিয়াস নেই। হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে রক্তকে লাল দেখাচ্ছে, ঠিক আছে? এর মধ্যে লোহিত রক্ত কণিকা স্বাভাবিক মাত্রা দেখেন ভ্রূণ দেহ, শিশুর দেহে, প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলার দেওয়া আছে। এগুলো পয়েন্টগুলো। হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা পুরুষ হচ্ছে 14 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার, মহিলা হচ্ছে 12 থেকে 16 গ্রাম পার ডেসিলিটার। এইটাই বেশি জরুরি আমাদের জন্য, যে সিবিসির মধ্যে এটা আসবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, মেল মানে এর মধ্যে 14 থেকে 18, এটা হচ্ছে স্বাভাবিক। তাহলে এর থেকে যদি কমে যায় তাহলে আমরা কি বলবো? যে তার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে। আবার মহিলাদের বা মা বোনদের যেটা পাবো 12 থেকে 16 পর্যন্ত, এটা হচ্ছে স্বাভাবিক।
এর থেকে যদি কমে যায় তাহলে আমরা বলবো কম। বাংলাদেশে বেশিরভাগ মহিলারাই আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভোগে। এর প্রধান কারণ হচ্ছে প্রতি মাসে তাদের ঋতুচক্র বা পিরিয়ডের কারণে শরীর থেকে কিছু অংশ ব্লাড বের হয়ে যায়। এর কারণে বাংলাদেশের প্রায় মহিলাই আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভোগে। ঠিক আছে। আবার আরেকটা বড় কজ হচ্ছে যে আমরা যে পরিমাণ খাবার খাই তাতে আয়রন সমৃদ্ধ খাবারের পরিমাণ কম থাকে। আয়রন সমৃদ্ধ খাবারের কিছু নাম জানতে হবে আমাদের। আয়রন সমৃদ্ধ কিছু খাবারের নাম কি কেউ বলতে পারবেন? কাঁচা কলা, ডালিম, বেদেনা, পুঁই শাক, তারপরে মিষ্টি কুমড়া, ঠিক আছে? কচুর শাক, না গরুর মাংস না। আচ্ছা, যেগুলো সহজলভ্য আমরা যখন পরামর্শ দিব কাউকে বলবো আপনি কাঁচা কলা খাবেন, কচুর শাক খাবেন, তারপরে মিষ্টি কুমড়া খেতে পারেন, পুঁই শাক খেতে পারেন, পেয়ারা খেতে পারেন, আর বেদেনা খেতে পারেন, ডালিম, বেদেনা। তাহলে একটু কম দাম থেকে আমরা বেশি দামের দিকে যাচ্ছি না, এইভাবেই পরামর্শ দিতে হবে। আমি যদি এখন বলে দিই যে আপনি গরুর কলিজা খাবেন, একটা বড় গরুর মধ্যে কলিজা থেকে অল্প এইরকম। সিবিসির মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখা হয় ইএসআর। ঠিক আছে। ইএসআর হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। ব্লাডের মধ্যে পড়াচ্ছি তো এখানে একটু নিচে করে লিখি ইএসআর, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এই রেটটা সিবিসির রিপোর্টে দেওয়া থাকে এরকম ভাবে। ইএসআর কত আছে এখানে দেওয়া আছে যে ইএসআর 44 এরকম একটা কাউন্ট দেওয়া থাকলো। আবার ইএসআর নরমালের একটা কাউন্ট দেওয়া থাকে প্রায় যদি কোনো ইনফেকশন শরীরে না থাকে, শরীরে যদি ব্লাডের মধ্যে কোনো ধরনের জীবাণু থাকে তাহলে বাড়বে ইএসআর। ঠিক আছে। কি বললাম? শরীরে রক্তে কোন ধরনের ইনফেকশনের উপস্থিতি হলেই ইএসআর এর মাত্রা বৃদ্ধি পাবে। ইএসআর এর বৃদ্ধি পাবে, তাহলে এবার আমরা স্বাভাবিক মাত্রা জানতে হবে। পুরুষের হচ্ছে 0 থেকে 15, ঠিক আছে। আবার কোন কোন ডায়াগনস্টিক সেন্টারে 0 থেকে 10। আবার মহিলাদের 0 থেকে 20, ঠিক আছে। এটা মিলিমিটার পার ঘন্টা। তাহলে আমরা যদি দেখি যে পুরুষের কত 0 থেকে 10, আমি এখানে লিখলাম কত 44। রোগীরা সাধারণত আসবে তার শরীরে কোনো না কোনো সমস্যা হলেই ডাক্তারের কাছে আসে, ঠিক আছে। তখনই যদি কোনো ইনফেকশন হয়, যেমন যদি কারো টাইফয়েড হয়, নিউমোনিয়া হয়, তারপরে আরো বেশ কিছু রোগ, যেমন সব কিছুতেই সিবিসিতে দেখবেন ইএসআর বাড়ছে। লিভার সিরোসিস, অ্যাবসেস সব কিছুতেই ইএসআর রেটটা বেশি পাবো আমরা। তাহলে এখানে মনে রাখার বিষয় কি, ছেলেদের মানে মেল 10 থেকে 0 থেকে 10 বা 0 থেকে 15, আর ফিমেল মেয়েদের ক্ষেত্রে 0 থেকে 20 পর্যন্ত নরমাল। প্রতিটা জিনিসেই হচ্ছে ছেলেদেরটা বেশি মেয়েদের থেকে, শুধু ইএসআর এর মাত্রাটাই মেয়েদের বেশি। এই একটা জিনিসই উল্টা, এটা একটু মনে রাখতে হবে। যেমন হার্টের সাইজ ছেলেদের বড় মেয়েদের ছোট, লিভারের সাইজ, কিডনি সাইজ, কিন্তু শুধু ইএসআর এর রেটটাই বেশি পাওয়া যায়। আবার আমরা উপরে দেখে আসলাম যে ছেলেদের রক্ত থাকে হিমোগ্লোবিন পার্সেন্ট 14 থেকে 18, মেয়েদের থেকে 12 থেকে 16। তাহলে দুই ভ্যালু কম, ঠিক আছে। এইগুলো মনে রাখতে হবে, কারণ যখন একটা সিবিসি রিপোর্ট হাতে আসবে তখন অবশ্যই এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে অনুচক্রিকা থ্রম্বোসাইট। অনুচক্রিকার অপর নাম হচ্ছে থ্রম্বোসাইট। এটি নিউক্লিয়াস বিহীন। অনুচক্রিকার মাঝে নিউক্লিয়াস নেই। নিউক্লিয়াস কি? সেলের মধ্যে আমরা নিউক্লিয়াস পড়ছি, সেই নিউক্লিয়াসটা থাকে না। এর গড় আয়ুষ্কাল হচ্ছে 5 থেকে 9 দিন।
5 থেকে 9 দিন পরেই একটা পূর্ণাঙ্গ প্লাটিলে হচ্ছে অনুস্তবক্রিকা আবার ভেঙে যায়। দেখা গেল যে একটার বয়স 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন প্রতিদিনই উৎপাদন হচ্ছে, যেটার বয়স পরিপূর্ণ হয়ে যাচ্ছে সেটা ভেঙে যাচ্ছে, আবার নতুন করে যাচ্ছে দিয়ে শরীরে সব সময় ভারসাম্য বজায় রাখছে। অনুস্তবক্রিকার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোথাও কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ করতে সহায়তা করে। কি করে? রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। আরও কিছু কাজের মধ্যে দেহের প্রতিটি কোষে অক্সিজেন সাপ্লাই করা হয়, নিষ্কাশনের জন্য কার্বন ডাই অক্সাইড ফুসফুসে নিয়ে যায়, বিষাক্ত বজ্র পদার্থ কিডনিতে নিয়ে যায়, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, পানির ভারসাম্য রক্ষা করে। আরো কিছু কাজ আছে, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে, রোগ জীবাণু ধ্বংস করে। এরপরে হচ্ছে ব্লাড গ্রুপিং। ঠিক আছে, গ্রুপিং মানে আমরা সাধারণত বুঝিছে রক্তের কি নাম, যেমন আমার নাম একটা, আপনার নাম আর একটা, এইরকম কি রক্তেরও কিছু কিছু নাম আছে, যে আমার এ পজিটিভ, আমার বি পজিটিভ, আমার এ নেগেটিভ, এগুলো রক্তের আলাদা আলাদা একটা নাম আমরা দিয়ে প্রকাশ করি, তাহলে সহজে মনে থাকবে যে রক্তের গ্রুপটা কি, এ পজিটিভ। আরেকজন বলছে যে আমার রক্তের গ্রুপ কি আলাদা, প্রত্যেক জনের আলাদা আলাদা থাকতে পারে, আবার মিলও থাকতে পারে। ঠিক আছে, রক্তের গ্রুপ বেশ কিছু, আমি এখানে লিখি এ বি, এ বি আর ও। ঠিক আছে, ঠিক এটার মধ্যে যদি আমি নিয়ে আসি আরএইচ ফ্যাক্টর, আরএইচ ফ্যাক্টরের মধ্যে একটা প্লাস থাকবে, একটা নেগেটিভ থাকবে। এ এ এ পজিটিভ দেব, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ। ঠিক এইরকম যে প্রত্যেকটা গ্রুপেরই এখানে নাম বললাম এ বি, এ বি এবং ও, এই চার ধরনের গ্রুপ আছে এখানে। আবার হচ্ছে আরএইচ ফ্যাক্টরের মাধ্যমে নেগেটিভ এবং পজিটিভ হয়, এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। তাহলে এখানে কয়টা হলো? 8টা গ্রুপের মানুষ বিদ্যমান। ঠিক আছে, এবার রক্ত নালী বা ব্লাড ভেসেল সম্পর্কে আলোচনা করব। রক্তনালীর মধ্যে 3টা, প্রথমে যখন বললাম না যে রক্ত পরিবহন করার জন্য কিছু মাধ্যম দরকার, এই ব্লাড ভেসেলের এই মাধ্যমগুলো হচ্ছে শিরা, ধমনী, আর একটা হচ্ছে কৈশিক তালিকা মানে ক্যাপিলারি, ভেইন, আর্টারি এন্ড ক্যাপিলারি। এই তিনটার মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করে। ঠিক আছে, শিরা, যে সকল রক্তনালী দেহের বিভিন্ন প্রান্তে থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে হাড়ে প্রবেশ করে। ঠিক আছে, তাকে বলা হয় শিরা বা ভেইন। আমরা শরীরের উপরের অংশে যেগুলো দেখতে পাই, আর মোটা অংশ মানে মোটা মোটা যে ভেইনগুলো সেগুলোকে বলা হয় আর্টারি বা ধমনী। এইগুলো হৃৎপিণ্ডের সাথে মানে হার্টের সাথে যুক্ত থাকে, শরীরের হার্টের মধ্যে অক্সিজেনটা পায়, অক্সিজেন পেয়ে সেটা আবার আমাদের প্রতিটা সেল পর্যন্ত চলে যায় ক্যাপিলারি হয়ে। ঠিক আছে, আচ্ছা প্র্যাকটিক্যালি যদি দেখাই তাহলে এখানে দেখেন এই যে এইগুলো হচ্ছে আর্টারি, হার্টের সাথে থেকে যে পাইপগুলো আসছে বা চিকন নালীগুলো আসছে সেগুলোকে আর্টারি বলা হচ্ছে। আর শরীরের উপরে চিকন চিকন যে রগগুলো পাওয়া যায় রক্তনালীগুলো সেগুলোকে ভেইন বলা হয়। আরেকটা উপায়ে বলা যায় যেগুলো কালচে কালারের সেইগুলো হচ্ছে ভেইন, আর যেগুলো লাল রঙের ব্রিক রেড সেইগুলো হচ্ছে আর্টারি। ঠিক আছে, আর চিকন চিকন নালী যেটা থাকে সেটা হচ্ছে ক্যাপিলারি। এই হচ্ছে 3টা। শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য, শিরার পার্থক্য এবং ধমনীর কিছু পার্থক্য আছে, কারণ দুইটা একই রকম।
একটা অক্সিজেন যুক্ত ব্লাড বহন করে, একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড বহন করে। তাহলে এক নাম্বার আমরা হচ্ছে পার্থক্যটা বলে ফেললাম। এখানে দেখি শিরা কৈশিক জালিকা হতে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে শেষ হয়। শিরা কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে এসে শেষ হচ্ছে, আর ধমনী হৃৎপিণ্ড হতে উৎপন্ন হয় হয়ে কৈশিক জালিকাতে যে শেষ হয়। এখানে বললাম যে ধমনী বা আর্টারিটা হার্টের থেকে উৎপত্তি হয়েছে, হার্টের সাথেই থাকে, ঠিক আছে। শিরার ব্যাস বড়, শিরার ব্যাস বড় আর ধমনীর ব্যাস ছোট, দুইটা পার্থক্য গেল। শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত পরিবহন করে রক্তটা। কার্বন ডাই অক্সাইড মানে কি, আমরা বাতাস থেকে অক্সিজেন নিই, অক্সিজেন নিয়ে আমাদের নিঃশ্বাস কার্য পরিচালিত হয় এবং আমরা কার্বন ডাই অক্সাইড কি শরীর থেকে বের করে দিই। এই ঠিক কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডটাই শিরা দিয়ে প্রবাহিত হয়। এবার তাহলে ধমনীতে দেখি, ধমনী কার্বন ডাই অক্সাইডের কারণে কি শিরাগুলো কাঁচে কালো হয়। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড কালো, কার্বনের সংকেত হচ্ছে সি, আর একটা হচ্ছে কয়লা পাওয়া যায়, কয়লাও কার্বন দিয়ে গঠিত হয়, ঠিক আছে। এইটা কালোই হয়, কিন্তু আবার কার্বন ম্যাগনিফাই করে তৈরি হয় হীরা, ওইটা কিন্তু আবার উজ্জ্বল, ঠিক আছে। ত্বকের ঠিক নিচে থাকে হচ্ছে শিরা, বললাম শিরা বাইরে থেকে দেখা যায়, আর ত্বকের গভীরে থাকে হচ্ছে আর্টারি বা ধমনী, ঠিক আছে। প্রতিটা যদি বুঝে বুঝে পড়ি, ক্লাসের কথাগুলো একটু করে মনে রাখি, তাহলে সহজে বোঝা সম্ভব। সাবলীল গতিতে রক্ত প্রবাহিত হয় কিসে, শিরাতে, আর ধমনীতে দ্রুত গতিতে, ঠিক আছে। রক্ত কালচে রঙের হয় শিরাটা, আর রক্ত টুকটুকে লাল হয় বা ব্রিক রেড, ঠিক আছে। প্রাচীরের পুরুত্ব পাতলা, শিরার প্রাচীর মানে যে জিনিসটা যায়, এখানে যদি আমরা এটাকে প্রাচীর মনে করি, ভিতর দিয়ে যদি রক্ত প্রবাহিত হয়, এই প্রাচীরটা পাতলা, কিন্তু আর্টারিটা হচ্ছে মোটা। কপাটিকা থাকে না, কপাটিকা থাকে, কেটে কেটে রক্ত ফোঁটায় ফোঁটায় বের হয়। শিরার রক্তটা বের হবে কিভাবে, ফোঁটায় ফোঁটায়। আর যদি কারো আর্টারি কেটে যায় বা ধমনী কেটে যায়, তাহলে রক্ত বের হবে ফিনকি দিয়ে, মানে খুব দ্রুত গতিতে বের হবে। কারো একটা আর্টারি কেটে দেওয়ার ফলে যদি ওখানে বাধাপ্রাপ্ত না হয়, তাহলে একটা মানুষের শরীরের গোটা রক্ত বের হয়ে যাইতে 5 থেকে 10 মিনিটের মতো সময় নেবে, সব বের হয়ে যাবে। এখন দেখতে হবে যে সেই আর্টারিটার পুরুত্ব কেমন। যদি মোটা ব্যাসের হয় তাহলে দ্রুত বের হবে, এখানকারটা কেটে দিলে খুব দ্রুত বের হয়ে গেল, এখানে যে আর্টারিটা আছে, আবার এখানে ফিমোরাল আর্টারি আছে, এখান থেকে যদি টান মারা যায়, তাহলে এইটা যদি চেপে ধরে না রাখা হয় বা বেঁধে না রাখা হয়, রক্ত বন্ধ করা না যায়, তাহলে রোগী মারা যাবে। এখন মারা যেতে যে বললাম 5 থেকে 10 মিনিটের মধ্যে উন্মুক্ত ব্লাড গুলো বের হয়ে যাবে। আরো শরীরে কিছু থাকছে, সেলের মধ্যে থাকছে, হার্ট তো কন্টিনিউ পাম্প করছে, আমার লোয়ার অপশনে কাটলো, আপারের যে ব্লাড গুলো সেগুলো তো শরীরের মধ্যে থাকছেই। তাহলে একটা রোগীকে যদি কিছু সময় পাওয়া যায়, ওখানে চেপে ধরলে রোগী 2 ঘন্টা 3 ঘন্টা ব্লাড আস্তে আস্তে পড়ছে, পড়ে একটা হসপিটাল এরিয়া পর্যন্ত পৌঁছানো যায়। আর শিরাতে পালস পাওয়া যায় না, শিরা মানে ভেইনে পালস পাওয়া যায় কোথায়, আর্টারিতে, ঠিক আছে। এইটা খুবই মনে রাখার জিনিস, যেখানে যেখানে পালস পাওয়া যায় সেখানে সেখানে আর্টারি বিদ্যমান। এই যে এখানে পালস পাওয়া যায়, ঠিক আছে, এই জায়গাতে, এখানে, ঠিক আছে। এখানে হচ্ছে নাম রেডিয়াল আর্টারি, রেডিয়াসের সাথে থাকে তো, রেডিয়াস আর আলনা দুইটা হাড় অ্যানাটমির মধ্যে বলা হয়েছে। এই হাড়ের সাথে যে আর্টারিটা থাকে সেটার নাম হচ্ছে রেডিয়াস আর্টারি, ঠিক আছে, রেডিয়াল আর্টারি। এটাতে আমরা পালস পাই। ডাক্তার সাহেব যখনই রোগী অসুস্থ হয় তখন দেখা যায় যে এখানে এইভাবে পালস চেক করছে, ঠিক আছে। এইটাই হচ্ছে আর্টারি। এখানেও যদি কেউ কেটে ফেলে তাহলে ব্লাড খুব দ্রুত যাবে, তাহলে কি করতে হবে, যেদিক থেকে ব্লাডটা আসছে সেই তার আগ পজিশনে বাদ দিতে হবে। এবার গেল হচ্ছে হার্ট, আমরা হার্ট সম্পর্কে একটু বলি। হার্ট সম্পর্কে তো অনেক কথাই বলা হলো। হার্টের বাংলা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড দ্বারা গঠিত ত্রিকোণাকার মানে
তিন কোণাকার প্রকোষ্ঠযুক্ত পাম্পের মতো যন্ত্র বিশেষ যা সংকোচন মানে আর প্রসারণ মানে খুলে যাওয়া এর মাধ্যমে মানব দেহে রক্ত সঞ্চালন করে। যদি পাম্পই না হয় তাহলে কিন্তু রক্ত সঞ্চালন হবে না। মানুষ মারা যায় কখন কিভাবে বুঝি? যে তার হার্ট চলছে না, হৃৎপিণ্ড কার্যক্রম বন্ধ করে দিছে। এই বন্ধ করে দেওয়ার জন্যই পাম্প হয় না, তখন অক্সিজেন সাপ্লাই হয় না, তখন মানুষটা মারা যায়। ঠিক আছে? একজন মানুষের জীবন দশায় হৃৎপিণ্ড ১.৫ লক্ষ টন রক্ত পাম্প করে থাকে। ১.৫ লক্ষ টন, অনেক ব্লাড, ঠিক আছে, পাম্প করতে থাকে। হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে হৃৎপিণ্ড বক্ষ গহ্বরের ২ ফুসফুসের মাঝ বরাবর বাম দিকে একটু বেশি বাঁকা অবস্থান করে। এটি দেখতে অনেকটা ত্রিকোণাকার ও লালচে রঙের হয়ে থাকে। এটি বাম দিকের পঞ্চম পাঁজরে থাকে। ঠিক আছে, পঞ্চম রিবস ১ ২ ৩ ৪ ৫ এইটার মধ্যে থাকে। হৃৎপিণ্ডের ওজন পুরুষ এবং মহিলা ভেদে ডিফারেন্স। শিশু, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ ভেদেও ডিফারেন্স থাকবে। এখন আমরা প্রাপ্তবয়স্কটা জানি এবং মুখস্থ করবেন। প্রাপ্তবয়স্ক পুরুষের হচ্ছে ৩০০ গ্রাম আর প্রাপ্তবয়স্ক মহিলাদের ওজন হবে ২৫০ গ্রাম। ঠিক আছে, এখানে ৩০০ গ্রাম হবে প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য, এটা ২৫০ গ্রাম। হৃৎপিণ্ডের গঠন। হার্টের মধ্যে ৪টা অলিন্দম বা চেম্বার থাকে। ঠিক আছে, একটা রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তাহলে কয়টা বললাম? ৪টা। এই ৪টা ভালভের আগেই ৪টা দরজা থাকে। দরজাকে আমরা এখানে ভালভ বলবো। ঠিক আছে, জি হ্যাঁ, রিং অনেক জায়গায় বসে। রিং মানে রাউন্ড একটা জিনিস। এখানে আমার ব্লাড ভেসেলটা এরকম স্বাভাবিক থাকবে। ধরেন এখানে এরকম স্বাভাবিক আছে, থাকতে থাকতে এখানে একটু চর্বি জমা হয়েছে। তাহলে কি ব্লাডটা যখন ফ্লো হচ্ছে, এখানে এসে ধাক্কা মারছে, এখানে যে ধাক্কা মারছে, ঠিকভাবে ব্লাডটা পাম্প করতে পারছে না। তখন কি করা হয়? আর্টারির মাধ্যমে একটা ক্যানোলা করা হয়। ক্যানোলা দিয়ে আপনার হচ্ছে একটা ক্যামেরার লেন্স আর একটা রিং দিয়ে প্রবেশ করানো হয়। ঠিক আছে, দিয়ে এই রকম রিংটা থাকে, কি এই রকম চিকন থাকে। ঠিক আছে, এইটা এর মাঝে ঢোকানো হয়, ঢোকায় এই জায়গা পরিমাণ আনা হয়। দেখছো যে এখানে দিলে এটা দুইটাকে যখন চাপ দেওয়া হচ্ছে, এনে ফুলাই দেওয়া হচ্ছে। ফুলাই দিলে কি হচ্ছে? আবার এটা এভাবে প্রসারিত হয়ে যাচ্ছে, আবার ঠিক এরকম হয়ে যাচ্ছে। কিন্তু এই চর্বিগুলো তো থাকছেই। ঠিক আছে, চর্বিগুলো থাকার ফলে যখন ওই নলগুলো দিয়ে এখানে চেষ্টা করা হয় এটাকে কমায় দেওয়ার, যদি না কমে এখানে যখন প্রশস্ত করে দিচ্ছে তখন তো ব্লাডটা আরামেই যাচ্ছে, তখনই রোগীকে এরকম কিছু লিখে দেওয়া হয়, ট্যাবলেট অ্যাটোভা বা এখানে রোসোভা, অ্যাটোভাস্টাটিন, রোসোভাস্টাটিনের কোনো কিছু একটা লিখে দেওয়া হয়। জি বুঝি নাই। না, ইন্ডোভারটেন তো আলাদা ওষুধ। ঠিক আছে, ওইটা হচ্ছে ইন্ডোভারটেন হচ্ছে বিটা ব্লকার, আর এইগুলো হচ্ছে অ্যাটোভাস্টাটিন গ্রুপের ওষুধ। অ্যাটোভাস্টাটিন, রোসোভাস্টাটিন ওষুধ বা তাহলে এখানে আমরা এই কাজটা দেখলাম। আবার ওষুধটা সম্পর্কেও ধারণা পাশে যদি হয় তাহলে আবার পাশেও রিং করাইতে হবে। ঠিক আছে,
কিন্তু যখন একটা মানুষ কোন ধরনের অ্যাটোভাস্টাটিন বা রোজোভাস্টাটিন গ্রুপের ডাক পাচ্ছিল না, তখন তার শরীরে চর্বি জমা হচ্ছিল। কিন্তু যখন সে ওষুধটা পাওয়া শুরু করছে, তারপরে থেকে চর্বিটা সেই আকারে জমা হয় না। কারণ তার কাজ, ওষুধের কাজটা তো ওষুধ করছে। ওষুধের কাজ কি? চর্বিটা শরীরের ব্লাড ভেসেলে কোথাও যেন জমা না পড়ে, সেই কাজটাই করা। তাহলে যখন আমি ওষুধটা চলছে তখন তার সমস্যা হচ্ছে না। যখন রোগী আবার ওষুধ খাওয়া বন্ধ করে দেয়, 2 মাস 3 মাস 6 মাস, তখন আবার আস্তে আস্তে বুকে ব্যথা হয়। ঠিক আছে? তখন স্বাভাবিক প্রক্রিয়া কি যে রক্তে চর্বি না হওয়ার? এটা ওষুধ খেতে হবে এভাবে। আর একজন সুস্থ স্বাভাবিক মানুষ যদি শরীরে চর্বি জমতে না দেয়, মানে চর্বি জাতীয় খাবারগুলো পরিমাণ মতো খায়, তাহলে তার শরীরে চর্বি জমা হবে না। কথা বোঝা গেছে? কারো কারো অনেক পছন্দের খাবার হচ্ছে গ্রিল, তারপরে ফাস্ট ফুড টাইপের খাবারগুলো, এগুলোতে শরীরে চর্বি জমা হয়। যেমন সে কিছুই খায় না, কিন্তু সে হচ্ছে ভাজা তেলের খাবারগুলো বেশি বেশি করে খায়। আর তেলের ভাজা ফাস্ট ফুড গুলো তৈরি হয় কি দিয়ে? পাম অয়েল দিয়ে তৈরি হয়। এই পাম অয়েল গুলো শরীরের জন্য ক্ষতিকর। এই ক্ষতিকর জিনিসগুলো শরীরে যখন কন্টিনিউ ঢুকতেই থাকছে, তখনই শরীরের সমস্যা হচ্ছে। চর্বি জাতীয় জিনিসের খাওয়ার ফলে চর্বি শরীরে থেকে যাচ্ছে। আবার অনেক মানুষ আছে যারা শুধু খাচ্ছে, মানে ইন করছে, আউট করছে না। মানে আমি যদি খাবার খাই তাহলে শরীরে শক্তি উৎপাদন হচ্ছে, যদি আমি পরিশ্রম না করি তাহলে শক্তি সঞ্চয় হচ্ছে, আবার খেলাম, পরিশ্রম করলাম না, আরো শক্তি সঞ্চয় হচ্ছে। এই শক্তি সঞ্চয় হতে হতেই এইগুলো শরীরে যখন ক্যালোরি গুলো ঢুকে শক্তি সঞ্চয় করে চর্বি আকারে জমা থাকে। ওইগুলো যখন আমরা 1 মাস সিয়াম সাধনা করি বা রোজা পালন করি, তখন কিন্তু এই সেলগুলো, খারাপ সেলগুলো শরীর থেকে সেই সময় খাদ্য হিসেবে পুষ্টি প্রদান করার জন্য শরীর থেকে নিঃসরণ হয়। তার এই রোজার মধ্যে যদি দেখা যায় যে একটা মানুষ প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখতে পারে, তখনও তার এই সম্ভাবনাগুলো কমে যায়। হবে না সেটা বলবো না, কিন্তু কম হওয়ার চান্স অনেক বেশি। ঠিক আছে? এইরকম। তাহলে আমরা এখানে চেম্বার গুলোর নাম বললাম কি? রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এবার আমরা দরজা বা কপাটিকা বা ভালভ গুলোর নাম বলি। ট্রাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভ, পালমোনারি ভালভ, অ্যারোটিক ভালভ। তাহলে চেম্বার কয়টা? 4টা। ভালভ কয়টা? 4টা। ঠিক আছে? 4টা দরজায় 4টা চেম্বার, মানে 4টা রুম, 4টা রুমে 4টা দরজা। সহজে মনে রাখার বিষয়। আর রক্ত সঞ্চালনের মধ্যে আমরা দেখি যে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে মানবদেহে রক্ত সঞ্চালিত হয়। এই সংকোচন ও প্রসারণের ফলে হৃদস্পন্দন হয়, মানে হার্টবিট তৈরি হয়। হৃৎপিণ্ডের সংকোচনের চাপকে সিস্টোলিক এবং প্রসারণের চাপকে ডায়াস্টোলিক বলা হয়। তাহলে সিস্টোলিক আর ডায়াস্টোলিক আমরা কখন কাজে পাবো? যখন ব্লাড প্রেসার বা আমরা বিপি যখন দেখতে যাব। ঠিক আছে? কি বললাম? সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক। আমরা যদি প্রেসার দেখি স্বাভাবিকভাবে এইভাবে লিখি যে 140/90। এখানে কি বললাম? 140/90। উপরেরটা হচ্ছে সিস্টোলিক আর নিচেরটা হচ্ছে ডায়াস্টোলিক। ঠিক আছে? সহজে মনে রাখার জন্য প্রেসারের উপরের অংশটাকে বলি আমরা সিস্টোলিক আর নিচের ভাগটাকে বলা হয় ডায়াস্টোলিক। ঠিক আছে? এবার রক্ত সঞ্চালন প্রক্রিয়াগুলো একটু সহজে আলোচনা করা যাক। হৃৎপিণ্ডের ডান এবং বাম অলিন্দ একই সাথে সংকুচিত ও প্রসারিত হয়। ডান এবং বাম। অপরদিকে ডান এবং বাম নিলয় একই সাথে সংকুচিত এবং প্রসারিত হয়। ডান ও বাম দিক থেকে মহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত
রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। একই সাথে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করে, আবার ডান ও বাম অলিন্দ সংকুচিত হলে ডান ও বাম অলিন্দে প্রসারিত হয়। ফলে ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো ট্রাইকাসপিড ভালভ দিয়ে ডান নীলায় প্রবেশ করে। অপরদিকে বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাইকাসপিড ভালভ দিয়ে বাম নীলয়ে প্রবেশ করে, আবার ডান ও বাম নীলয় সংকুচিত হলে ডান নীলয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুস ধমনীর মধ্য দিয়ে ফুসফুসে প্রবেশ করে। ঠিক আছে, এখানে একটা ছক দেওয়া আছে যে কোথায় থেকে কোথায় যাচ্ছে, এই জিনিসটা মুখস্থ করতে হবে কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে। আর সহজে যদি আমরা বলি যে আমরা যদি প্রথমে হার্টে যাই, হার্টে থেকে রক্তগুলো ফুসফুসে যাচ্ছে, যে রক্তগুলো কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে দিচ্ছে, দিয়ে অক্সিজেন যুক্ত ব্লাড নিয়ে আটারির মাধ্যমে গোটা শরীরে দিয়ে দিচ্ছে। আটারির মাধ্যমে শরীরে দিয়ে দিল, এবার আটারির মাধ্যমে গেলে ক্যাপিলারিতে গেল, দিয়ে টিস্যু, তারপরে সেলে পৌঁছায়। এবার সেলে থেকে এবার ফিডব্যাক পাচ্ছি, সেলে থেকে টিস্যুতে আসছে, টিস্যু থেকে এইভাবে মাত্রা আস্তে আস্তে ক্যাপিলারি হয়ে আবার এইবার পাস করছে আমরা কিসে, ভেইনে। ভেইনের মাধ্যমে চলে যাচ্ছে কোথায়, ফুসফুসে। ফুসফুস থেকে হার্টে ঢুকছে, হার্টে থেকে আবার ঠিক আটারির মাধ্যমে চলে যাচ্ছে গোটা শরীরে। এই প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়ার মধ্যে কয়টা জিনিস আসছে, আটারি, ভেইন, ক্যাপিলারি। আটারি, ভেইন, ক্যাপিলারি আসছে, লাংস আসছে, লাংসের বাংলা কি, ফুসফুস। হার্ট, আটারি, ভেইন, ক্যাপিলারি, তারপরে লাংস, এই কয়টাই চলে যাচ্ছে। তাহলে এইবার হচ্ছে অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড, দুইটা চিন্তা করতে হবে যে এইটা হচ্ছে কোথায়, ফুসফুসে। তাহলে দূষিত রক্তগুলো ফুসফুসে আসছে, এসেই আপনার হচ্ছে অক্সিজেন নিয়ে আবার হার্টে প্রবেশ করছে। হার্ট কি জিনিস, একটা পাম্পিং অর্গান। হার্ট, তাহলে হার্টে আসছে কি, অক্সিজেনেটেড ব্লাড, O2 ব্লাড আসছে। ঠিক আছে, এইটাকে হার্ট পাম্প করে আবার দিয়ে দিচ্ছে গোটা শরীরে, আবার ওই ক্যাপিলারি থেকে ভেইনের মাধ্যমে আবার জমা হচ্ছে, যে আবার হচ্ছে পাম্প করে পাঠিয়ে দিচ্ছে। ঠিক এই প্রক্রিয়া। আর অফলাইন ক্লাসে প্রেসার মাপা শেখানো হয়েছে এর আগে, অনলাইন ক্লাসেও শেখানো হবে, বা ওই ভিডিওটা আপলোড দিয়ে দেওয়া হবে আর একটু বোঝায় দেওয়া হবে। কারণ এখন আলোচনা করা হবে হাইপারটেনশন। হাইপারটেনশন হচ্ছে উচ্চ রক্তচাপ। হাইপারটেনশন হচ্ছে হাইপারটেনশনটা কি, যে প্রেসার, শরীরে প্রেসার কেমন পাওয়া যাচ্ছে সেটাকে আমরা হাইপারটেনশন বলে থাকি। দুই ধরনের রক্তচাপ যখন স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তখন তাকে উচ্চ রক্তচাপ বলা হয়। দুই ধরনের রক্তচাপ কোনটা, এর আগে বললাম সিস্টোলিক এবং ডায়াস্টোলিক। এই দুই ধরনের রক্তচাপ যখন শরীরে বেশি থাকবে তখনই আমরা তাকে বলবো হাইপারটেনশন। তাহলে বেশি যখন জানবো যে এটা বেশি, তাহলে আমাকে আগে স্বাভাবিকটা জানতে হবে। ঠিক আছে, স্বাভাবিকটা জানলেই তো আমি বেশিটা জানতে পারবো। তাহলে এখানে মাইল্ড, মডারেট, সিভিয়ার তিন ভাগে বিভক্ত করা হবে। এটা হচ্ছে নরমাল রেঞ্জ।
আচ্ছা এখানে তিনটা লিখলাম যে মাইল মানে নরমালের বেশি, এই ঠিক এগুলো ঠিকই নরমালের বেশি, তাহলে এর উপরে নরমাল নিচেই হচ্ছে যেটা আমরা পাবো সেটা নরমাল। এখানে এই জিনিসটা মনে রাখতে হবে, এই চারটা মুখস্থ করে ফেলতে হবে। নরমাল ব্লাড প্রেসার এটা হচ্ছে সিস্টোলিক, ঠিক আছে? এটা হচ্ছে ডায়াস্টোলিক। এটা আমরা রেঞ্জ করছি, ঠিক আছে? রেঞ্জের জন্য এরকম হচ্ছে এত থেকে এত দেওয়া আছে। যখন আমরা কোনো মানুষের প্রেসার মাপবো তখন কিন্তু এখানকার যে কোনো একটা বসাইতে হবে, যে তার কত আছে, 110 থাকতে পারে, 120 থাকতে পারে, 150 থাকতে পারে, ঠিক আছে? মানুষের প্রেসার হচ্ছে নরমাল সিস্টোলিকের ভিতরে থাকবে 100 থেকে 129, ঠিক আছে? আর ডায়াস্টোলিকে থাকবে 70 থেকে 89, ঠিক আছে? এটা হচ্ছে নরমাল, সিস্টোলিকও নরমাল, ডায়াস্টোলিকও নরমাল। এবার মাইল্ড হাইপারটেনশন 130 থেকে 159, ঠিক আছে? এটা হচ্ছে মাইল্ড, মানে আমরা চিন্তার মধ্যে নিয়ে আসবো যে রোগীটা প্রেসারের তার হাইপারটেনশনটা বৃদ্ধি পাচ্ছে। হাইপারটেনশন মানে কি? উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপের মধ্যে সে বর্তমানে লিড করছে, মানে বিদ্যমান আছে। আবার এটা বইয়েই দেওয়া আছে, নরমালি বইয়েই নরমালটা স্যার নরমালটা নাই স্যার। আচ্ছা আবার মডারেটের ক্ষেত্রে দেখছি যে 160 থেকে 179, 160 থেকে 179 যখন প্রেসার আমরা পাবো বা বিপি পাবো তখন তাকে বলবো মডারেটের ক্যাটাগরির মধ্যে দেব। আমার ডায়াস্টোলিকের মধ্যে 100 থেকে 109, ঠিক আছে? এইটা। এবার সিভিয়ার হাইপারটেনশন মানে যার উচ্চ রক্তচাপটা অনেক বেশি পরিমাণে, তখন কি হবে? এটা আপগ্রেডের একটা চিহ্ন, মানে উপরের দিকে নির্দেশ করছে। 180 অথবা 180 এর উপরে চলে যাবে, তখন আমরা কি বলবো? এটা সিভিয়ার হাইপারটেনশন। আবার ডায়াস্টোলিকের ক্ষেত্রে কত? 110 এর উপরে যেতে হবে। সরি, এখানে একটা জিনিস 110 এর উপরে যেতে হবে, ঠিক আছে? তাহলে এটা কি বলতে পারছেন সবাই? তাহলে ঠিক এইরকম ভাবে এখানে বলা হচ্ছে যে এখানে কত পাচ্ছি, এই চারটা শুধু মুখস্থ করে ফেলতে পারলেই আপনি প্রেসার কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা জানতে পারবেন। তাহলে এবার আপনি জানতে পারলেন তাহলে কি ওষুধ ব্যবহার করা যায়, কখন, কিভাবে, ঠিক আছে? এগুলো নিয়েও আলোচনা করা হবে। তাহলে প্রেসার এরকম ভাবে নির্ধারণ করা হচ্ছে। তাহলে এইটা নরমাল, এখানে নরমাল, এইটাতে বলছে যে মাইল্ড হাইপারটেনশন, এটা মডারেট হাইপারটেনশন, এটা সিভিয়ার হাইপারটেনশন। বোঝা গেছে? এই তো। এবার আমরা আসি পালস। রিস্পন্স মানে হার্ট একটা প্রসারণ সংকোচনের ফলে একটা বিট দেয়, সেই বিটটা আমরা এখানে বললাম রেডিয়াল আর্টারিতে পাই, ঠিক আছে? এই যে এখানে আমরা পাচ্ছি, ঠিক এইরকম হবে। আমি আমার হাতে দেখাচ্ছি, আপনারা সবাই একটু দেখেন। এইখানে এইটা যদি আমরা এইভাবে হাতটা রাখি তাহলে ভিতরে থাকে যেটা, এই হাড়টাকে বলা হয় আলনা, ঠিক আছে? আর উপরের এটাকে বলা হয় রেডিয়াস এন্ড আলনা। এই রেডিয়াসের উপর দিয়ে একটা আর্টারি পরিবহন করে, কারণ এদিকে তো রক্ত পরিবহন করতে হবে। ঠিক এইখানে আমরা হাত দিলে দেখতে পাবো যে আস্তে আস্তে বিট হচ্ছে, এইটাকেই বলা হয় হচ্ছে পালস, ঠিক আছে? বা হৃদস্পন্দন। আচ্ছা, হৃদস্পন্দনের স্বাভাবিক মাত্রা হচ্ছে 60 থেকে 90, বেশি হয়ে গেলে কি? তাহলে 90 এর উপরে চলে গেল, তাহলে তো একটা রেট পাওয়া যাবে। 90 এর উপরে গেলে আমরা স্যার বলবো স্যার একটু বসে বসে তখন শুধু এই
পালসের বাংলা কি বললাম? হৃদস্পন্দন। ঠিক আছে, যে বিট দিচ্ছে। এটা নরমাল হচ্ছে 60 থেকে 90। তাহলে এর নিচে যদি চলে যায় তাহলে কম, আর উপরে যদি চলে যায় তাহলে বেশি। তাহলে 60 এর নিচে যদি চলে যায়, 60 থেকে নিচে যদি চলে যায় তাহলে একটা নাম বলবো। যদি 90 থেকে উপরে চলে যায় তাহলে একটা নাম বলবো কি? এটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া। ঠিক আছে, 60 এর নিচে যখন বিটটা নেমে যাবে, মানে হার্ট বিটটা যখন 60 এর নিচে নেমে যাবে তখন আমরা বলবো ব্র্যাডিকার্ডিয়া, আর যখন উপরে চলে যাবে তখন বলবো ট্র্যাকিকার্ডিয়া। ঠিক আছে, নবজাতকদের মানে মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে তখন পালস রেটটা সব থেকে বেশি থাকবে 130 থেকে 160। আর 1 থেকে 10 বছরের পর্যন্ত থাকবে 80 থেকে 90। আর প্রাপ্তবয়স্কদের থাকবে কোনটা? এইটা। ঠিক আছে, এখানে বইয়ে দেওয়া আছে যে 130 থেকে 40, কিন্তু আসল হচ্ছে 130 থেকে 160। এটা নবজাতকদের হার্টবিটের রেট। ঠিক আছে, 130 থেকে 160। আর 1 থেকে 10 বছর থাকবে হচ্ছে 80 থেকে 90। তাহলে স্বাভাবিক মাত্রা মানে আমার থেকে বেশি থাকবে স্বাভাবিক মানুষের, স্বাভাবিক মানুষের থেকে বাচ্চাদের বেশি থাকবে। হ্যাঁ, আর স্বাভাবিক মানুষদের এটা থাকে। যদি এর থেকে কমে যায় তাহলে ব্র্যাডিকার্ডিয়া, যদি বেড়ে যায় তাহলে কি বলি? ট্র্যাকিকার্ডিয়া বলা হয়। এটা মনে থাকবে। এইটা একটা গ্রাফ আকারে দেখানো হয়, এর নাম হচ্ছে ইসিজি। ইসিজি এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফি। ঠিক আছে, ইসিজি এর পূর্ণরূপ কি বললাম? ইলেকট্রোকার্ডিওগ্রাফি। এই ইসিজি তে এরকম থাকে, আমরা সবাই গ্রাফ পেপার অঙ্কন করছি না, দেখছি ঠিক এরকম কিছু রেখা টানা থাকে, আড়াআড়ি লম্বালম্বি। এই ঘরগুলোকেই নির্দেশ করা হয় এই রেশিও। ঠিক আছে, প্রতি ঘরের মাত্রা যদি 5 ধরা হয় তাহলে এইখানে যদি একটা বিট দেয় এইভাবে, যে আবার এখানে আরেকটা বিট দেয়। ঠিক আছে, এইটা একটা পূর্ণ বিট। এখানে পি কিউ আর এস টি সবগুলো বিদ্যমান। ঠিক আছে, এইটাই ইসিজি তে দেখতে পাওয়া যায়। কি বললাম? ঠিক আছে, এইরকম ভাবে একটা সেগমেন্ট তৈরি হয়। এইটা যদি যেভাবে আঁকাইছি তার থেকে যদি ভিন্ন রকমের দেখা দেয় তাহলে তার হার্টের সমস্যা হয়। কি হতে পারে? হার্ট অ্যাটাক বলে কথা আছে, সেই হার্ট অ্যাটাকটা হয়। এখন কোনটা কোন সেগমেন্ট কিভাবে নির্দেশ করে সেটা ডিটেইলস ইসিজি তে বোঝা যাবে। ঠিক আছে, সাইডে লেখা থাকে, সাইডে কোনো লেখা থাকে, সাইডে তো মেকানিক্যাল ভাবে লেখা থাকে, আর ওইটা সব সময় সঠিক হবে সেটা কোনো কথা না। যদি আপনি যেরকম কি লেখেন ওরকমই ভাবে সংক্ষিপ্ত হবে। আমরা যেটা আলোচনা করছি সবগুলোই তো চিকিৎসা বিদ্যারই একটা অংশ। ঠিক আছে, তাহলে এইটা গেল। এই পর্যন্তই আপনাদের পঞ্চম অধ্যায় বা কার্ডিওভাস্কুলার সিস্টেমটা শেষ। এর মাঝে কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, অনলাইন অফলাইন দুই সাইড যদি কিছু জানার থাকে এর থেকে বেশি তাহলে জিজ্ঞেস করেন যে আমি এইটুকু বুঝতে পারি নাই, তাহলে আবার আপনাকে বোঝায় বলা হবে। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আজকের মতো কার্ডিওভাস্কুলার সিস্টেম এখানেই সমাপ্ত ক্লাস।